হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির আলোচনার বিষয় হলো ফিজিক্যাল প্রপার্টিস অফ অ্যালকিন। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কেমনভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। আজকে আমরা এই অ্যালকিনের ধর্ম সংক্রান্ত আলোচনা করব। প্রথমে আসছি ভৌত ধর্ম, স্টেট, ভৌত অবস্থা। C2 থেকে C4 অর্থাৎ দুটো কার্বনযুক্ত থেকে চারটে কার্বনযুক্ত অ্যালকিনগুলো সাধারণ উষ্ণতাতে গ্যাসীয় অবস্থায় থাকে। 5টা কার্বন থেকে 15টা কার্বন পরমাণুযুক্ত অ্যালকিনগুলো সাধারণ উষ্ণতাতে তরল অবস্থাতে থাকে। 16 বা তার থেকে বেশি সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকিনগুলো কঠিন অবস্থাতে থাকে সাধারণ উষ্ণতাতে। দ্রাব্যতা, জলের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, তাই জলে এরা অদ্রাব্য। তবে জৈব দ্রাবকে এরা দ্রবীভূত হয়। জলের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করবার শর্ত হলো তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল যেমন অক্সিজেন, ফ্লুরিন এইরূপ পরমাণুর উপস্থিতি এবং এই পরমাণুর সঙ্গে হাইড্রোজেনকে যুক্ত থাকতে হবে। অ্যালকিনের মধ্যে এইরূপ কোনো পরমাণু না থাকায় এরা জলের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, তাই এরা জলে অদ্রাব্য। ডাইপোল মোমেন্ট ইন সিস ট্রান্স অ্যালকিন, আমরা জানি যে যে অ্যালকিনদের কিছু কিছু ক্ষেত্রে সমবায়বতা দেখায়, যেটাকে আমরা বলি জিওমেট্রিক্যাল সমবায়বতা, এবং সেখানে সিস ও ট্রান্স দুই প্রকার হয়। যদি দুটো গ্রুপ একই দিকে থাকে তখন আমরা বলি সিস, আর যদি দুটো একই গ্রুপ ভিন্ন দিকে থাকে তখন ট্রান্স বলে থাকি। এই সিস ও ট্রান্স সমবায়ের মধ্যে দ্বিমেরু ভ্রামকের পার্থক্য লক্ষ্য করা গেছে। আমরা দেখতে পাচ্ছি এই কার্বন বন্ধনের মধ্যে এই কার্বনটা যেহেতু sp2 হাইব্রিডাইজড কার্বন, তাহলে এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। আমরা জানি যে sp2 হাইব্রিডাইজড কার্বনের তড়িৎ ঋণাত্মকতা sp3 হাইব্রিডাইজড কার্বনের চাইতে বেশি হয়, কারণ এখানে শতকরা এর পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। তাই এই বন্ধনের ইলেকট্রনগুলোকে এই কার্বনটা টানবে এবং দ্বিমেরু ভ্রামকের অভিমুখ দেখানো হয়েছে এদিকে। সিমিলারলি এখান থেকেও এরা টানবে এবং দ্বিমেরু ভ্রামকের অভিমুখ দেখানো হয়েছে এইটা, এবং দুটো দ্বিমেরু ভ্রামকের একটা লব্ধি বেরোবে, তারা ক্যান্সেল হবে না, এই দুটো ভেক্টর যুক্ত করে একটা লব্ধি পাওয়া যাবে। অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের মান এই ক্ষেত্রে কিন্তু শূন্য হবে না, অর্থাৎ এটি ধ্রুবীয় একটা অণু। অনুরূপভাবে ট্রান্সটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই দ্বিমেরু ভ্রামক এবং এই দ্বিমেরু ভ্রামক পরস্পর বিপরীত দিকে থাকে, তাদের ভেক্টরের যোগের নিয়ম অনুযায়ী এদের মোট যোগফল শূন্য হবে এবং এটা নন পোলার হবে। এখন আসবো আমরা বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক। সিস পোলার, তাই এদের মধ্যে দ্বিমেরু আকর্ষণ বল থাকায় এদের বয়লিং পয়েন্ট ট্রান্সের চাইতে বেশি। এটি সিস, এবং সিসেতে আমরা দেখতে পেলাম যে পোলার, অর্থাৎ পোলার অণুগুলোর মধ্যে দ্বিমেরু আকর্ষণ বল থাকবে তরল অবস্থাতে, তাই এর স্ফুটনাঙ্ক নিশ্চয়ই বেশি হবে ট্রান্সের তুলনায়। আমাদের মেল্টিং পয়েন্ট, অর্থাৎ কঠিন অবস্থাতে গলাতে যে তাপমাত্রা লাগবে। ট্রান্সফর্ম মোর সিমেট্রিক্যাল, আমরা আশা করেছিলাম যে এই ক্ষেত্রেও সিসেরই মেল্টিং পয়েন্ট বেশি হবে, কারণ দ্বিমেরু আকর্ষণ বল এর ক্ষেত্রে হবে, এর ক্ষেত্রে কিন্তু দ্বিমেরু আকর্ষণ বল নেই। কিন্তু মেল্টিং পয়েন্টের অর্ডারটা উল্টো। মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে দেখা গেছে যে ট্রান্সফর্মেরই মেল্টিং পয়েন্টটা বেশি, কারণ ট্রান্সফর্মটা মোর সিমেট্রিক্যাল, তাই কঠিন অবস্থাতে গ্লাস জালকে অণুগুলোর ঘন সন্নিবিষ্টভাবে থাকে, অর্থাৎ গ্লাস জালকের মধ্যে সিমেট্রিক্যাল গঠনের জন্য তারা খুব কাছাকাছি অবস্থান করে এবং এই অণুগুলোর মধ্যে তীব্র ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল কাজ করে। যত কাছে থাকবে তত আন্তরাণবিক আকর্ষণ বল বেড়ে যাবে, তাই এদের গলনাঙ্ক সিস অপেক্ষা বেশি হয়।
তাই কঠিন অবস্থায় এদের ইন্টারমলিকুলার আকর্ষণ বল বেশি, কারণ এরা খুব কাছাকাছি থাকে। তাই ট্রান্সফর্মের মেল্টিং পয়েন্ট বেশি হয় সিস ফর্মের চাইতে ট্রান্সের কিন্তু মেল্টিং পয়েন্টটা বেশি হয়। বয়লিং পয়েন্টের ক্ষেত্রে কিন্তু সিসটা এগিয়ে গেছে, কারণ দ্বিমেরু আকর্ষণ বল এই ক্ষেত্রে থাকে। এখন আমরা দেখব কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যালকিন। অ্যালকিনের রাসায়নিক ধর্ম। ডিউ টু দ্য প্রেজেন্স অফ উইক পাই বন্ড অ্যালকিনস আর রিঅ্যাক্টিভ। অ্যালকিনরা কিন্তু অ্যালকেনের মতো নিষ্ক্রিয় নয়। এদের অণুতে উপস্থিত দুর্বল পাই বন্ধনের জন্য অ্যালকিন কিন্তু খুবই সক্রিয়। রিঅ্যাক্টিভিটি অর্ডার, আমরা সক্রিয়তার যদি ক্রম দেখি তাহলে অ্যালকিন এরা কিন্তু সবথেকে বেশি সক্রিয় এবং সবথেকে কম সক্রিয় হবে অ্যালকেন। মাঝখানটাতে আসছে অ্যালকাইন। এইখানে একটা পাই বন্ধন আছে, এখানে দুটো পাই বন্ধন আছে, এখানে একটাও পাই বন্ধন নেই। তাহলে পাই বন্ধন দুটো আছে, তাহলে এর সক্রিয়তা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু মোটেই না। এই সক্রিয়তা সবচাইতে বেশি হবে, তার কারণ পাই বন্ধন যখন তিনটে বন্ধন অর্থাৎ দুটো পাই বন্ধন, তখন বন্ধন দৈর্ঘ্যটা ছোট হয়ে যাচ্ছে এবং পাই বন্ধনগুলো দৃঢ় হচ্ছে এর পাই বন্ধনের তুলনায়। এর পাই বন্ধনটা কিন্তু বড়, এর পাই বন্ধন দৈর্ঘ্যটা বড়। আমরা জানি বন্ধন দৈর্ঘ্য যত বড় হবে তত সহজে বন্ধন ভেঙে যাবে। তাহলে এর পাই বন্ধনটা এর অপেক্ষা অনেক তাড়াতাড়ি ভেঙে যায়, তাই অ্যালকিনের সক্রিয়তা সবচাইতে বেশি, তারপর অ্যালকাইন, এবং কোনো পাই বন্ধন না থাকার জন্য অ্যালকেনের সক্রিয়তা সবচাইতে শেষে। তাহলে হাইড্রোকার্বনগুলোর রিঅ্যাক্টিভিটির অর্ডার এইটা হলো। আমরা এখন আসব অ্যালকিনের দহন বিক্রিয়া। দহন আমরা দেখতে পাচ্ছি অ্যালকিনের সাধারণ সংকেত নেওয়া হয়েছে। এরা দাহ্য এবং এদের অক্সিজেনে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড ও জল পাবো এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব, অ্যালকেনের যদি আমরা সংকেত দেখি তাহলে দেখা যাচ্ছে C2H6, দুটো কার্বনযুক্ত অ্যালকেন, দুটো কার্বন, এখানে হাইড্রোজেন আছে 6টা। অনুরূপভাবে যদি আমরা অ্যালকিনের সংকেত দেখি C2H4, তাহলে কার্বনের পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়ছে। অ্যালকিন থেকে যদি আমরা অ্যালকাইনে যাই তাহলে কার্বনের শতকরা পরিমাণ বাড়ছে। এখানে দুটো কার্বনের পিছনে ছিল 6টা হাইড্রোজেন, এইখানে দুটো কার্বনের পিছনে ছিল 4টে হাইড্রোজেন, এখানে দুটো কার্বনের জন্য দুটো হাইড্রোজেন। কার্বনের শতকরা পরিমাণ যত বাড়তে থাকে দহনের অসম্পূর্ণতা থাকে এবং কিছু কার্বন সূক্ষ্ম গুঁড়ো আকারে দহনের সময় নির্গত হয়, তাই যে শিখাটা হয় সে শিখাটা কালো রঙের হয়। তাহলে আমরা যখন অ্যালকিনকে বা অ্যালকাইনকে যদি দহন করি তাহলে যে শিখাটা হবে সেই শিখাটাতে আমরা দেখব কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে। পার্সেন্টেজ অফ কার্বন ইন অ্যালকিন ইজ মোর দ্যান অ্যালকেন। আমরা দেখতে পাচ্ছি কার্বন দুটো কার্বন আর হাইড্রোজেন হচ্ছে 6টা, এখানে দুটো কার্বন হাইড্রোজেন হচ্ছে 4টে, তাহলে পার্সেন্টেজ অফ কার্বন এটা বেশি হচ্ছে অ্যালকিনে। তাই দহনের সময় কার্বনের সূক্ষ্ম সম্পূর্ণ দহন ঘটে না, সূক্ষ্ম কণা ধোঁয়ার সাথে নির্গত হয় বলে কালো ধোঁয়া সৃষ্টি করে। নেক্সট আমরা আসব অ্যালকিনের যে প্রধান বিক্রিয়া, সেটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন বা যুত বিক্রিয়া। যুত বিক্রিয়া বলতে আমরা বুঝি এইটা অ্যালকিন তার সঙ্গে এক্স ও ওয়াই যুক্ত করা হচ্ছে, যেখানে এক্সের আধান পজিটিভ, ওয়াইয়ের আধান নেগেটিভ। তাহলে তারা যুক্ত হয়ে গিয়ে এক পাই বন্ধনটা ভেঙে যাচ্ছে এবং এক্স যুক্ত হয়েছে একটা কার্বনের সঙ্গে, আর একটা কার্বনের সঙ্গে ওয়াই যুক্ত হয়েছে। এই রূপ বিক্রিয়াকে আমরা যুত বিক্রিয়া বলি, কারণ এখানে আর কোনো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না। এইটার সঙ্গে এটা বিক্রিয়া করে শুধুমাত্র একটাই প্রোডাক্ট পেয়েছি, অর্থাৎ এরা পরস্পরের মধ্যে যুক্ত হয়ে গেছে। এই ধরনের বিক্রিয়াকে যুত বিক্রিয়া বলা হয়, ইংলিশে অ্যাডিশন রিঅ্যাকশন বলা হয়। আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে অনেক রিঅ্যাকশন দেখব যেগুলো যুত রিঅ্যাকশন। অ্যালকিনের প্রধান বিক্রিয়াই হলো যুত বিক্রিয়া। এই যুত বিক্রিয়া হচ্ছে অ্যালকিনের প্রধান বিক্রিয়া। আমরা এখন বিভিন্ন প্রকার অ্যালকিনের যুত বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব।
প্রথম যে যৌথ বিক্রিয়াটার সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের অ্যাডিশন আমরা এর আগেও অ্যালকেনের প্রস্তুতিতে দেখেছি। অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া করে প্লাটিনাম, নিকেল অথবা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে উত্তপ্ত করতে হয় এবং পাই বন্ধনটা ভেঙে গিয়ে দুটো হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটা কিন্তু যৌথ বিক্রিয়া। আমরা এটাকে দেখছিলাম সেভিটিয়ার-সেন্ডার্স বিক্রিয়া নামে পরিচিত। এটা একটা বিজারণ বিক্রিয়া এবং এই বিক্রিয়ার ফলে আমরা অ্যালকিন থেকে অ্যালকেন পাই। আমরা এইখানে দেখেছি যে হাইড্রোজেন এইচ বন্ধন ভাঙতে প্রচুর শক্তি লাগে, তাই আমরা অনুঘটক ব্যবহার করছি যারা অধিশোষণ করতে পারবে হাইড্রোজেনকে। তার ফলে হাইড্রোজেন এই অণু ভেঙে সহজে হাইড্রোজেনের পরমাণু গঠন করতে পারবে এবং এই পরমাণুগুলো দ্বিবন্ধনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আমরা ওই জন্য উষ্ণতা 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে বিক্রিয়াটা হচ্ছে অনুঘটকের উপস্থিতিতে। যদি অনুঘটক আমরা না নিতাম তাহলে কিন্তু হাইড্রোজেন ভেঙে হাইড্রোজেন পরমাণু করতে প্রচুর তাপ শক্তি লাগতো, আরও বেশি, অনেক বেশি উচ্চ উষ্ণতাতে বিক্রিয়াটা সংঘটিত হতো। এই বিক্রিয়ার কৌশল কিন্তু ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুযায়ী হলো। আমরা এখানে কৌশলটা লিখেছি। এইখানে RCH ডবল বন্ড CH2 এর হোমোলাইটিক ক্লিভেজ হচ্ছে, অর্থাৎ সমবিভাজন ঘটছে। এর সমবিভাজন ঘটছে অর্থাৎ এই বন্ধনে দুটো ইলেকট্রন ভেঙে গিয়ে এ একটা ইলেকট্রন পাচ্ছে, এ একটা ইলেকট্রন পাচ্ছে, অর্থাৎ CH ডট পাই বন্ধনের সমবিভাজন হয়ে এখানে মুক্তমূলক গঠিত হয়েছে। এটা ধাতুটা প্লাটিনাম হতে পারে অথবা নিকেল হতে পারে অথবা প্যালাডিয়াম হতে পারে, যারা হাইড্রোজেনকে অধিশোষণ করে রেখেছে। এই অধিশোষিত হাইড্রোজেন পরবর্তীকালে এই ডট আর এই ডটকে এখান থেকে টেনে নিচ্ছে, এইচ ডট এই ডট করে টেনে নিচ্ছে দুটো হাইড্রোজেনের পরমাণু, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো পরবর্তীকালে যুক্ত হয়ে যাচ্ছে। হাইড্রোজেন দুটো এইচ বন্ধন করছে কার্বনের সাথে। যে পাশে দুটো হাইড্রোজেনই একই পাশে আছে এবং আমরা দেখতে পাচ্ছি তার কারণ একই দিক থেকে এরা যুক্ত হচ্ছে, অন্য দিক থেকে যুক্ত হবার সুযোগ থাকছে না। এই জন্য এদের ক্ষেত্রে দুটো একই পাশে আমরা হাইড্রোজেন যুক্ত করেছি। নেক্সট হচ্ছে অ্যাডিশন অফ হেলোজেন, অর্থাৎ হেলোজেন অণুর সঙ্গে এদের বিক্রিয়া। আমরা হেলোজেন বলতে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিনকে বোঝাই। আমাদের সঙ্গে অ্যালকিনের সঙ্গে ফ্লুরিনের বিক্রিয়া অতি দ্রুততার সঙ্গে ঘটে, তার ফলে বিস্ফোরণ হয়। ওই জন্য ফ্লুরিনের সঙ্গে বিক্রিয়া আমরা আলোচনা করব না। অনুরূপভাবে আয়োডিনের সাথে বিক্রিয়াটা খুব ধীর গতিতে ঘটে এবং অনেক উভমুখী বিক্রিয়াটা, তাই আমরা এখানে আয়োডিন সম্পর্কেও আলোচনা করব না। আমরা প্রধানত হেলোজেনেশন বলতে এখানে বুঝব ক্লোরিন বা ব্রোমিনের যুক্ত হওয়া অ্যালকিনের সাথে। আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালকিন CH2 ডবল বন্ড CH2 ব্রোমিনের সাথে যুক্ত হয়েছে, কার্বন টেট্রাক্লোরাইড মাধ্যম নেওয়া হয়েছে এইখানে, তাহলে পাই বন্ধন ভেঙে গেছে, দুটো ব্রোমিন যুক্ত হয়েছে, অর্থাৎ এটা একটা যৌথ বিক্রিয়া। আমাদের এই অ্যালকিনটাকে আমরা বলি প্রতিসম অ্যালকিন, কারণ পাই বন্ধন বরাবর যদি অ্যালকিনটাকে ভাঙা হয় তাহলে এদিকেও আমি একটা কার্বন দেখতে পাচ্ছি, এদিকেও একটাই কার্বন দেখতে পাচ্ছি, অর্থাৎ এর অর্ধেক যদি পাই বন্ধন বরাবর ভাঙা হয় দুদিকে একই জিনিস দেখতে পাচ্ছি। এইরূপ অ্যালকিনকে আমরা বলে থাকি প্রতিসম অ্যালকিন। এইটা কিন্তু অপ্রতিসম অ্যালকিন, কারণ এই দ্বিবন্ধন বরাবর যদি ভাঙা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা কার্বন কিন্তু এই পাশেতে দুটো কার্বন, এটা অপ্রতিসম একটা অ্যালকিন। আমরা ক্লোরিনের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়েছে, পাই বন্ধনটা ভেঙে গেছে, তাহলে এই কার্বনটা পাই বন্ধন করেছে এই কার্বনটা এবং এই কার্বনটা এর সঙ্গে একটা ক্লোরিন যুক্ত হয়েছে এবং এই কার্বনের সঙ্গে আর একটা ক্লোরিন যুক্ত হয়েছে। এই CH3 এটা পাই বন্ধন নেই, অর্থাৎ এ নিষ্ক্রিয়, অ্যালকেনের মতন এই বিক্রিয়া অংশগ্রহণ করবে না। যে কার্বন দুটোতে পাই বন্ধন আছে তারাই বিক্রিয়া করবে, কারণ আমরা একটু আগেই দেখলাম অ্যালকিনের সক্রিয়তার কারণ হচ্ছে দুর্বল পাই বন্ধন, অর্থাৎ এই দুটো কার্বনই বিক্রিয়া অংশগ্রহণ করবে।
এখন আমরা এই বিক্রিয়ার কৌশল সংক্রান্ত দেখব। এই বিক্রিয়াটিতে প্রথমে স্টেপ 1 CH2 দ্বিবন্ধন CH2 এখানে ব্রোমিন বিক্রিয়া করতে আসছে, এইভাবে বিক্রিয়া করতে আসছে। এইটা পাই বন্ধন মানে ইলেকট্রনের মেঘ রয়েছে এখানে, এই ইলেকট্রনের মেঘ দ্বারা এই ব্রোমিনকে বিকর্ষণ করছে। এই বন্ধনের ইলেকট্রনগুলো তখন সরে যাচ্ছে এবং এই ব্রোমিনটার কাছে চলে আসছে। এমনি অবস্থাতে ব্রোমিনের মধ্যে কোনো আধানের সেপারেশন নাই, অর্থাৎ আমরা যেমন লিখেছি প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা, এটা কিন্তু সাধারণ ব্রোমিনে থাকবে না, কারণ সাধারণ ব্রোমিনে কোনো আধান থাকবে না, দুটো ব্রোমিন নিস্তরিত থাকবে। কিন্তু এই পাই বন্ধনের যখন কাছে আসছে এই ব্রোমিনটা এই পাই ইলেকট্রনের মেঘ অর্থাৎ নেগেটিভ আধানের জন্য একে বিকর্ষণ করছে এবং বিকর্ষণের ফলে এই ইলেকট্রনগুলো বন্ধনের কিছুটা এই ব্রোমিনের কাছে চলে আসছে। তার ফলে এই ব্রোমিনটা ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যাচ্ছে এবং এই ব্রোমিনটা আংশিক ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যাচ্ছে। এরপরে ধীর গতিতে এই ব্রোমিনটার সঙ্গে এ যুক্ত হয়ে যাচ্ছে এই রকমভাবে, অর্থাৎ এই ব্রোমিনটা এর সঙ্গে যুক্ত হচ্ছে। এইখান থেকে একটা বন্ধন এখানে হচ্ছে, এটাকে বলা হচ্ছে ব্রিজড ব্রোমোনিয়াম আয়ন। এইরকম ব্রিজড ব্রোমোনিয়াম আয়ন গঠন করছে ব্রোমিনটা বিক্রিয়া Br প্লাস বিক্রিয়া করতে আসছে। এখানে বন্ধনটা প্রথমে এই পাই বন্ধনটা আছে, এই পাই বন্ধনটা ভেঙে যাচ্ছে, দিয়ে ব্রোমিন দিয়ে এই কার্বনটার উপরে ঋণাত্মক আধানগ্রস্ত হয়েছে এই কার্বনটা তখন এই ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করছে এবং এইখানে ধনাত্মক আধান হয়েছে। এই ধনাত্মক আধানযুক্ত কার্বনের সঙ্গে এই ব্রোমিনের লোন পেয়ারটা একটা বন্ধন করে ফেলছে, তার ফলে আমরা এরকম দেখতে পাচ্ছি। আবার থেকে আমি রিপিট করছি, পাই বন্ধনটা ভেঙে গেল, এই কার্বনটার উপরে মাইনাস আধান, এই কার্বনটার উপরে ধনাত্মক আধান, এই মাইনাস আধানযুক্ত কার্বনটা Br প্লাসের সঙ্গে যুক্ত হচ্ছে, Br প্লাসের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এই বন্ধনটা গঠন করলো। এরপরে এইখানে প্লাস আধান হয়ে যাবার জন্য ব্রোমিনের লোন পেয়ারটা তখন এর সঙ্গে বন্ধন করলো, দিয়ে এইরকম ব্রোমোনিয়াম আয়ন গঠন করছে। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরোনিয়াম এরকম একটা আয়ন গঠন করবে। স্টেপ টুতে হচ্ছে এই ব্রোমিনিয়াম আয়ন যেটা উৎপন্ন হয়েছে আর এখানে ভেঙে গিয়ে Br মাইনাস আয়ন উৎপন্ন হবে, এটা ভেঙে গিয়ে Br মাইনাস হবে, Br প্লাস যুক্ত হয়ে গেল, Br মাইনাস রয়ে গেছে। ওই Br মাইনাস আয়নটি এখন এই ব্রোমিনিয়াম আয়নটা যে কার্বনগুলোর সঙ্গে যুক্ত আছে সেই কার্বনে গিয়ে আক্রমণ করবে, কারণ এই কার্বনে ধনাত্মক আধান, ব্রোমিন ইলেকট্রন টেনে নিচ্ছে বলে এই কার্বনে ধনাত্মক আধান, এই কার্বনও ধনাত্মক আধানের সৃষ্টি হচ্ছে, তাই Br মাইনাস এইখানে আক্রমণ করতে পারে অথবা এই কার্বনে আক্রমণ করতে পারে। আমরা একটাই বিক্রিয়াজাত পদার্থ পাবো, কারণ দুটো ক্ষেত্রেই একই উৎপন্ন হবে বিক্রিয়াজাত পদার্থ। ব্রোমিনটা যদি এই রাস্তা দিয়ে এখানে আক্রমণ করে তাহলে এখানে Brটা ঢুকে গেল, এই বন্ধনটা ভেঙে গেল, এই বন্ধনটা ভেঙে গেল, তাহলে ব্রোমিনটা এই কার্বন পরমাণুর সঙ্গে এই ব্রোমিনটা যুক্ত আছে, তাহলে আমরা এই প্রোডাক্টটা পেলাম। Br মাইনাস গিয়ে এই কার্বন আক্রমণ করলো, এই বন্ধনটা ভেঙে গেছে, এইখানটাতে Brটা চলে গেল এই কার্বনের সঙ্গে। অথবা যদি এদিক দিয়ে আক্রমণ করতো তাহলে আমরা নিশ্চয়ই এই রকম প্রোডাক্ট একটা পেতাম, এইদিকে Br, এখানটাতে Brটা ভেঙে গেছে বন্ধনটা, এই প্রোডাক্টটা পেতাম যদি এই রাস্তা দিয়ে আক্রমণ করত। দুটোরই সম্ভাবনা রয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রোমিন যুক্ত হয়েছে, দুটো ব্রোমিন কিন্তু বিপরীত পাশে থাকছে, অর্থাৎ অ্যান্টি অ্যাডিশন হয়েছে, অর্থাৎ ব্রোমিন যে যুক্ত হলো দুটো কিন্তু উল্টো দিকে থাকবে তার পরস্পরের সাথে, কারণ এইখানে যে ব্রোমিনিয়াম আয়নটা উৎপন্ন হয়েছে একই পাশ দিয়ে ব্রোমিন আক্রমণ করতে পারবে না, স্থান অভাবজনিত কারণের জন্য এদিক থেকে আক্রমণ করতে পারবে না, এদিক দিয়েও আক্রমণ করতে পারবে না, তাহলে ব্রোমিন নিচে দিয়ে আক্রমণ করছে। তার ফলে এইখানে ব্রোমিনটা যদি যুক্ত হয় উপরে Brটা থাকছে, এইখানে যদি ব্রোমিন যুক্ত হয় তাহলে এই Brটা এই কার্বনের সঙ্গে উপরের দিকে থাকছে, অর্থাৎ যুক্ত ব্রোমিনগুলো পরস্পরের বিপরীত পাশে থাকছে। আমাদের এখানে আর একটা উদাহরণ নেওয়া হয়েছে Br2CCl4, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ব্রোমিন কিন্তু একই দিক থেকে আক্রমণ করছে না, একটা ব্রোমিন যদি তলের এদিকে থাকে তাহলে একটা ব্রোমিন তলের পিছন দিকে থাকছে, অথবা এইটা তলের পিছনে এইটা তলের এদিকে, অর্থাৎ দুটো ব্রোমিন কিন্তু একই পাশ দিয়ে আক্রমণ করছে না। আমরা এইখানটাতে আর একটা বিষয় দেখব,
যে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইডের যখন দ্রবীভূত অবস্থায় থাকে তখন তার বর্ণ ব্রাউন হয়, বাদামি বর্ণের হয়, কিন্তু যখন সে বিক্রিয়া করে ফেলছে তখন এটা কালারলেস হয়ে যাচ্ছে, বর্ণহীন হয়ে যাচ্ছে। তাই অ্যালকিনের উপস্থিতি জানবার জন্য আমরা ব্রোমিনকে ব্যবহার করতে পারি। ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইডে যদি অ্যালকেন আর অ্যালকিনের মধ্যে পার্থক্য করতে দেয়, শনাক্তকরণ করতে দেয়, তাহলে আমরা ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইডের সঙ্গে পৃথকভাবে দুটো যৌগকে বিক্রিয়া করাবো। অ্যালকেন বিক্রিয়া করবে না, তাই বাদামি বর্ণের ব্রোমিনের বর্ণ বাদামি বর্ণই থাকবে, কিন্তু অ্যালকিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে যৌগ গঠন করে ফেলবে, যুত যৌগ গঠন করতে পারবে, তাই বর্ণহীন হয়ে যাবে এবং যেটি বর্ণহীন হবে সেটি হলো অ্যালকিন। এইভাবে অ্যালকেন ও অ্যালকিনের মধ্যে শনাক্তকরণ করতে হলে আমরা ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে ব্যবহার করে থাকি। এখানে একটা বিষয় আমরা নোট করব, ফ্লুরিনের সহিত বিক্রিয়া ভেরি ফাস্ট অ্যান্ড এক্সপ্লোশন হয়, অর্থাৎ বিস্ফোরণ ঘটে, তাই আমরা ফ্লুরিনেশন বিক্রিয়া এখানে আলোচনা করিনি। আয়োডিনের সহিত খুব ধীর গতিতে উভমুখী বিক্রিয়া ঘটে, তাই আমরা আয়োডিনেশন সম্পর্কে আলোচনা করছি না। আমরা এখানে ক্লোরিনেশন ও ব্রোমিনেশন সম্পর্কে আলোচনা করলাম, হ্যালোজেনেশনের অন্তর্গত। আমাদের একটা প্রশ্ন আছে, সেটা আমরা এখন লক্ষ্য করব। CH2 ডবল বন্ড CH2 এর সঙ্গে ব্রোমিন কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড দেয়নি, ব্রোমিন আর জলের উপস্থিতিতে বিক্রিয়া করতে দিয়েছে, তাহলে কি বিক্রিয়াজাত পদার্থ হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা বিক্রিয়াজাত পদার্থ লিখেছি, দুটো ব্রোমিন যেমন আগের মতন লেগে রয়েছে, দুটো ব্রোমিন প্লাস আর একটা বিক্রিয়াজাত পদার্থ আমরা আশা করব, সেটা হচ্ছে একটা ব্রোমিন আর একটা OH। আমরা এখন ব্যাখ্যা করব এই দুটো বিক্রিয়াজাত পদার্থ এই ক্ষেত্রে কেমনভাবে ঘটছে। আগের এখানে কার্বন টেট্রাক্লোরাইড নেওয়া হয়েছিল, সেটা দ্রাবক রূপে কাজ করছিল, এর বিক্রিয়া করবার কোনো ক্ষমতা ছিল না। কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু বিক্রিয়া করছে না, নিষ্ক্রিয় দ্রাবক রূপে কাজ করছে। কিন্তু যদি জল ব্যবহার করা হয়, জলের অক্সিজেন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত আছে, তাই জল কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, কারণ জল নিউক্লিওফাইল রূপে কাজ করতে পারবে। প্রথম ধাপে আমাদের ব্রোমিন বিক্রিয়া করছে আগের মতন ভাবে, এরকম বলয় আকারের ব্রোমোনিয়াম আয়ন গঠন করেছে। এই ব্রোমোনিয়াম আয়নের সঙ্গে বিক্রিয়া করতে পারে Br-, যে Br- উৎপন্ন হলো আমরা একটু আগেই দেখলাম, Br2 থেকে ব্রোমোনিয়াম আয়ন আর Br- উৎপন্ন হয়, সেই Br- এই কার্বনে আক্রমণ করতে পারে অথবা এই কার্বনে আক্রমণ করতে পারে। আবার জলও কিন্তু এই কার্বনে এবং এই কার্বনে আক্রমণ করতে পারে। যদি Br- আক্রমণ করে তাহলে দুটো ব্রোমিন যুক্ত হবে, একটা ব্রোমিন আর একটা এই ব্রোমিনটা। যদি জল আক্রমণ করে তাহলে একটা কার্বনে ব্রোমিন থাকবে আর একটা কার্বনে জল থাকবে। জল আক্রমণ করলো এইখানটাতে, এই বন্ধনটা ভেঙে গেল, অর্থাৎ এই কার্বনের সঙ্গে জল যুক্ত হলো, এই কার্বনের সঙ্গে Br যুক্ত হলো। জল যখন যুক্ত হচ্ছে তখন অক্সিজেনের লোন পেয়ারের মাধ্যমে যুক্ত হচ্ছে এবং অক্সিজেনের আধান H3O+ হয়ে যাচ্ছে, ধনাত্মক আধান হয়ে যাচ্ছে, যে একটা H+ ছেড়ে দিয়ে OH কনভার্ট হয়ে যাচ্ছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট OH। তাহলে আমরা দেখতে পেলাম, যদি এই বিক্রিয়াটিকে কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে জলের উপস্থিতিতে সংঘটিত করা হতো, তাহলে আমরা এইরকম দুটো বিক্রিয়াজাত পদার্থ দেখতে পারতাম। এখন আমরা দেখব অ্যাডিশন অফ H, অর্থাৎ হাইড্রোজেন এবং হ্যালোজেন H এদের যুক্ত হওয়ার বিক্রিয়া সংক্রান্ত আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি CH2 ডবল বন্ড CH2 এর সঙ্গে H এর বিক্রিয়া হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে হাইড্রোজেন এবং X, এইটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যালকিন, কারণ প্রতিসম অ্যালকিন। আমরা দ্বিবন্ধন বরাবর যদি ভাঙি তাহলে দুদিকে একই সংখ্যক কার্বন দেখতে পাচ্ছি। এই যোজক যেটি যুক্ত হতে চলেছে সেটা আনসিমেট্রিক্যাল, কারণ এই বন্ধন বরাবর যদি ভাঙা হয় তাহলে একদিকে হাইড্রোজেন থাকছে আর একদিকে হ্যালোজেন, অর্থাৎ অপ্রতিসম রিএজেন্ট। এই যোজক এবং অ্যালকিনের মধ্যে যদি কোনো একটা সিমেট্রিক্যাল হয় তাহলে আমরা একটাই প্রোডাক্ট পাবো। আমরা এখানে একটাই প্রোডাক্ট পেয়েছি, অর্থাৎ হাইড্রোজেনটাকে এইখানে লিখতাম আর এক্সটাকে এইখানে লিখতাম, তাহলেও কিন্তু আমাদের একই
প্রোডাক্ট পেতাম, ঘুরিয়ে নিলে একই প্রোডাক্ট আসতো, ওই জন্য আমরা লিখেছি ওয়ান প্রোডাক্ট। তাহলে যখন এই দুটোর মধ্যে অ্যালকিন ন হয় যোজক, এদের মধ্যে যদি একজন সিমেট্রিক্যাল হয়ে যায় তাহলে কিন্তু আমরা একটাই প্রোডাক্ট পাবো। এখন আমরা আসছি এইরূপ একটা অ্যালকিন যেটা আনসিমেট্রিক্যাল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দ্বিবন্ধন বরাবর যদি একে ভাগ করা হয় তাহলে এদিকে দুটো কার্বন, এদিকে একটি কার্বন, অর্থাৎ সমানভাবে বিভক্ত করতে পারছি না, এই জন্য একে অপ্রতিসম অ্যালকিন বলা হয়। এই অপ্রতিসম যোজকের সঙ্গে বিক্রিয়া করানো হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কার্বন কার্বন দ্বিবন্ধনের সঙ্গে যুক্ত হবে, দ্বিবন্ধনটা ভেঙে যাবে, এই কার্বনের সঙ্গে এইচ যুক্ত হতে পারে, এই কার্বনের সঙ্গে বিআর যুক্ত হতে পারে, অথবা এই কার্বনে বিআর, এই কার্বনে হাইড্রোজেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে যে দুটো বিক্রিয়াজাত পদার্থ পাওয়া গেছে সেই দুটো বিক্রিয়াজাত পদার্থ কিন্তু আলাদা, এক নয়। এর ইউপ্যাক নেম করলে 1 ব্রোমোপ্রোপেন, এর ইউপ্যাক নেম করলে 2 ব্রোমোপ্রোপেন, তাহলে কিন্তু দুটো আলাদা আলাদা বিক্রিয়াজাত পদার্থ পাওয়া গেছে। তার মধ্যে এই বিক্রিয়াজাত পদার্থটা মেজর প্রোডাক্ট হবে, অর্থাৎ বেশি পরিমাণে উৎপন্ন হবে। আমরা একটু পরে কারণ শিখব। আমরা দেখতে পাচ্ছি যখন অ্যালকিনটা আনসিমেট্রিক্যাল অপ্রতিসম এবং যোজক যখন অপ্রতিসম হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুটো বিক্রিয়াজাত পদার্থ দেখতে পারবো। কিন্তু যদি অ্যালকিন অথবা যোজকের মধ্যে যে কোনো একটি সিমেট্রিক্যাল বা প্রতিসম হয় সেই ক্ষেত্রে আমরা কেবলমাত্র একটাই বিক্রিয়াজাত পদার্থ দেখতে পারবো। এই ক্ষেত্রে যদি আমরা এক্সটাকে এখানে লিখতাম, হাইড্রোজেনকে এখানে লিখতাম, তাহলে ইউপ্যাক নেম করে দেখো দুটো ক্ষেত্রে কিন্তু একই নাম আসছে, অর্থাৎ ভিন্ন প্রোডাক্ট নয়, অর্থাৎ একটাই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এই বিক্রিয়ার কৌশলটি এখন আমরা দেখব। প্রথম এই সিমেট্রিক্যাল অ্যালকিন নেওয়া হয়েছে, এখানে এইচ প্লাস আর বিআর মাইনাস, এটা ধনাত্মক আধানযুক্ত, এইটাকে আমরা বলি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল অর্থাৎ ইলেকট্রন সন্ধানী বিকারক, অর্থাৎ নেগেটিভ আধানকে সন্ধান করবে, অর্থাৎ এই বিক্রিয়া করবে নেগেটিভ আধানযুক্ত প্রান্তর সাথে। আর বিআর মাইনাসকে আমরা নিউক্লিওফাইল বলি, অর্থাৎ নেগেটিভ আধানযুক্ত বিকারককে নিউক্লিওফাইল বলা হচ্ছে, যারা নিউক্লিয়াস সন্ধানী, অর্থাৎ প্রোটনের সঙ্গে বিক্রিয়া করবে। প্রোটন পজিটিভ আধানের সঙ্গে যুক্ত হবে, প্রোটনের সঙ্গে বিক্রিয়া করবে না, পজিটিভ আধানের সঙ্গে যুক্ত হবে। তাহলে এটি ইলেকট্রোফাইল এবং এটি হলো নিউক্লিওফাইল। এখন এই অ্যালকিনের সামনে বিক্রিয়া করতে দুজনই আসতে পারে, কিন্তু এই পাই বন্ধন মানে ইলেকট্রনের মেঘ অর্থাৎ নেগেটিভ আধানযুক্ত, তাই বিআর মাইনাস যদি এর কাছে আসে তাহলে বিকর্ষণ করবে, কিন্তু এইচ প্লাস যদি এর কাছে আসে তাহলে আকর্ষণ করবে। তাই এই এইচ প্লাস ও বিআর মাইনাসের মধ্যে এইচ প্লাস এখানে বিক্রিয়া করতে আসছে। স্লো, এটাই হচ্ছে হার নির্ণায়ক ধাপ, এবং হার নির্ণায়ক ধাপে আমরা দেখতে পাচ্ছি যে এইচ প্লাসটা এখানে যুক্ত হয়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে, এবং এইখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে। এর কোনো ইলেকট্রন নেই, এই কার্বনের কাছে এলে এই পাই বন্ধনটা ভেঙে ইলেকট্রন দুটোই এই কার্বনটা পেয়ে যাচ্ছে এবং এই হাইড্রোজেনকে দিয়ে দিচ্ছে। তার ফলে আমরা এইটা দেখতে পাচ্ছি এবং এই কার্বনটার উপর ধনাত্মক আধান দেখছি। এইচ প্লাস যদি এখানে বিক্রিয়া করতে আসে তাহলে এই এইচ প্লাসের বন্ধন করার জন্য কোনো ইলেকট্রন নেই, তাই এই কার্বনটা পাই বন্ধনটাকে ভেঙে দিচ্ছে, নিজে দুটো ইলেকট্রন নিয়ে নিচ্ছে, দিয়ে হাইড্রোজেনকে দিয়ে হাইড্রোজেনের সাথে বন্ধন করছে। এই কার্বনটার ইলেকট্রনটা যেহেতু চলে গেছে তাই এই কার্বনটার উপর ধনাত্মক আধানগ্রস্ত হবে। এইটা কার্বোক্যাটায়ন, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে বিক্রিয়ার মধ্যবর্তী পর্যায়ে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে। এটা স্লো বা হার নির্ণায়ক ধাপ। যদি এই কার্বনটাতে হাইড্রোজেনটা যুক্ত হতো তাহলে এইখানে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হতো। আমরা দেখতে পাচ্ছি এইখানে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হতো, কিন্তু এই দুটো একই। যদি এটাকে উল্টো করে লেখা হয় এটা একই দেখতে পাওয়া যাবে। পরবর্তীকালে যেটা দ্রুততার সঙ্গে ঘটবে সেইখানে বিআর মাইনাস যুক্ত হয়ে যাচ্ছে এই কার্বোক্যাটায়নটার সাথে, এই কার্বোক্যাটায়নটার সাথে বিআর মাইনাস যুক্ত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি একটাই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, কারণ দুটো কার্বোক্যাটায়ন একই।
CH3 CH ডাবল বন্ড CH2 যদি এই বিক্রিয়ক পদার্থটাকে নেওয়া হতো তাহলে সেই ক্ষেত্রে প্রথম ধাপে H প্লাস ও Br মাইনাসের মধ্যে H প্লাস বিক্রিয়া করতে যাবে, কারণ পাই বন্ধন Br মাইনাসকে বিকর্ষণ করবে। H প্লাস যদি এই কার্বনের সঙ্গে যুক্ত হয় তাহলে এই কার্বনটাতে একটা কার্বোক্যাটায়ন হবে। H প্লাসটা যদি এই কার্বনের সঙ্গে যুক্ত হয় তাহলে এই কার্বনে কার্বোক্যাটায়ন হবে। H প্লাস যখন এই কার্বনের কাছে আসছে তখন এই পাই বন্ধনটাকে ভেঙে দিয়ে ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে এই কার্বনটা এবং হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তার ফলে এই কার্বনের উপরে ধনাত্মক আধানের সৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে প্রথমে এই হাইড্রোজেনটা এই কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে এই বন্ধনটা ভেঙে যাচ্ছে এবং এই হাইড্রোজেনটার সঙ্গে যুক্ত হয়েছে বলে এইখানে কার্বোক্যাটায়ন হয়েছে। অনুরূপভাবে আর একটা সম্ভাবনা ছিল, যদি H প্লাসটা এই কার্বনের সঙ্গে যুক্ত হতো তাহলে এখানে ধনাত্মক আধানগ্রস্ত হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো কার্বোক্যাটায়ন গঠনের সম্ভাবনা রয়েছে, একটা এরকম কার্বোক্যাটায়ন এবং একটা এরকম কার্বোক্যাটায়ন। এইটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, কারণ এই কার্বোক্যাটায়নটার সঙ্গে দুটো কার্বন যুক্ত আছে। এটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, মোর স্টেবিল। এটা প্রাইমারি কার্বোক্যাটায়ন, কারণ এই কার্বনটার সঙ্গে একটাই কার্বন যুক্ত রয়েছে। তাহলে এটা প্রাইমারি কার্বোক্যাটায়ন, লেস স্টেবিল। তাহলে এটা কম পরিমাণে উৎপন্ন হবে লেস স্টেবিল বলে, এটা বেশি স্টেবিল বলে বেশি পরিমাণে উৎপন্ন হবে। পরবর্তীকালে দেখা যাচ্ছে দ্রুততার সঙ্গে Br মাইনাস বিক্রিয়া করছে এই কার্বোক্যাটায়নটার সঙ্গে, দিয়ে আমরা CH3 Br এইটা মেজর প্রোডাক্ট পাচ্ছি। এই ক্ষেত্রে যদি Br যুক্ত হতো তাহলে এই প্রোডাক্টটা পেতাম। কার্বোক্যাটায়নটা এখানে আছে, Br মাইনাস নিশ্চয়ই এখানে যুক্ত হতো। এইখানে কার্বোক্যাটায়ন আছে তাই বলে Br মাইনাসটা মাঝখানে যুক্ত হয়েছে। এই প্রোডাক্টটা বেশি পরিমাণে পাওয়া যাবে, কারণ এই কার্বোক্যাটায়নটা বেশি স্থায়ী, অর্থাৎ বেশি পরিমাণে উৎপন্ন হবে এই কার্বোক্যাটায়নের তুলনায়। আমরা এখন এই কৌশল সম্পন্ন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করব। প্রথম হচ্ছে 1 নম্বর স্লো রেট ডিটারমিনিং স্টেপে হার নির্ণায়ক ধাপে আমরা দেখতে পেলাম ইলেকট্রোফাইল H প্লাস যুক্ত হচ্ছে বলে এইরূপ দ্রুত বিক্রিয়াকে বলে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। এটি একটি দ্রুত বিক্রিয়া যেখানে H এবং Br যুক্ত হয়েছে। হার নির্ণায়ক ধাপ বা স্লো যে ধাপটা, সেই ধাপে আমরা দেখতে পেয়েছি ইলেকট্রোফাইল H প্লাস যুক্ত হয়েছে, তাই এইরূপ বিক্রিয়াকে আমরা বলে থাকি ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। আমরা একটা বিক্রিয়ার উদাহরণ নিচ্ছি যেখানে একটা অ্যালডিহাইড অংশগ্রহণ করেছে। এখানে দেখা যাচ্ছে যে অ্যালডিহাইডের এই কার্বনটার উপরে ধনাত্মক আধান এবং অক্সিজেনের উপরে ঋণাত্মক আধান, এই দ্বিবন্ধনটার কার্বন এবং অক্সিজেনের মধ্যে আধানের আছে আলাদা আলাদা, কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে এইরূপ আলাদা আলাদা আধান থাকে না। এইখানেও দ্রুত বিক্রিয়া হয়। এইখানে ধনাত্মক আধান থাকার জন্য CN মাইনাস যেটা নিউক্লিওফাইল সে গিয়ে এখানে প্রথমে যুক্ত হয়ে যাচ্ছে, দিয়ে এইরকম একটা ইন্টারমিডিয়েট বানাচ্ছে। পরবর্তীকালে এই O মাইনাসের সঙ্গে H প্লাস যুক্ত হয়ে যাচ্ছে, দিয়ে OH এখানে হলো। এই বিক্রিয়াটা ভালো করে লক্ষ্য করে দেখো, এটাও কিন্তু দ্রুত বিক্রিয়া, কারণ হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, পাই বন্ধনটা ভেঙে গেছে, CN মাইনাসটা এই কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে CNটা। এটাও একটা দ্রুত বিক্রিয়া। তবে আমরা যে দ্রুত বিক্রিয়া অ্যালকিনের সম্পর্কে আলোচনা করেছি সেটা থেকে ভিন্ন। এই বিক্রিয়ায় হার নির্ণায়ক ধাপে নিউক্লিওফাইল আক্রমণ করছে, তাই এইরূপ দ্রুত বিক্রিয়াকে আমরা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া বলে থাকি, যেটা কার্বনিল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ একটি বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া কিন্তু রেট ডিটারমিনিং স্টেপে নিউক্লিওফাইল যুক্ত হয় বলে এই বিক্রিয়াকে বলে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। এটা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। অ্যালকিন ও বিকারকের এদের মধ্যে একটি যদি সিমেট্রিক্যাল হয়, দুটোর মধ্যে যে কোনো একটা যদি সিমেট্রিক্যাল হয় তাহলে আমরা জানি একটা প্রোডাক্ট পাওয়া যাবে। দুটি যদি আনসিমেট্রিক্যাল হয়, একটাও সিমেট্রিক্যাল নেই, যদি দুটোই আনসিমেট্রিক্যাল হয় সেই ক্ষেত্রে দুটো প্রোডাক্ট পাবো। একটা মেজর প্রোডাক্ট হবে আর একটা মাইনর প্রোডাক্ট হবে। আমরা একটু আগেই দেখলাম একটা বেশি পরিমাণে উৎপন্ন হবে এবং আর একটা কম পরিমাণে উৎপন্ন হবে। আমরা দেখছি
দেখছি যে উদাহরণে প্রোপিনকে নেওয়া হয়েছে, এটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, এটা আনসিমেট্রিক্যাল যোজক। আমরা দুটো প্রোডাক্ট পেয়েছি। আমরা দেখলাম যে এই প্রোডাক্টটা মেজর, এবং তার কারণ হিসাবে আমরা দেখলাম যে এখানে মধ্যবর্তী পর্যায়ে যে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছিল সেটা সেকেন্ডারি অর্থাৎ বেশি স্থায়ী, তাই এই প্রোডাক্টটা বেশি পরিমাণে উৎপন্ন হবে। কিন্তু এই প্রোডাক্টটা মাইনর প্রোডাক্ট হবে, কারণ কার্বোক্যাটায়নটা প্রাইমারি কার্বোক্যাটায়ন ছিল। মেজর প্রোডাক্ট 1, এটা 1টা আমাদের মেজর প্রোডাক্ট, কারণ এর মধ্যবর্তী পর্যায়ে যে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় সেটি বেশি স্টেবিল। মেজর প্রোডাক্টকে মার্কনিকপের নিয়ম থেকেও রুল থেকেও আমরা নির্ণয় করতে পারি কে মেজর প্রোডাক্ট হবে। এই ক্ষেত্রে সেটা আমরা একটা নিয়ম থেকেও আমরা বের করতে পারি কৌশল না জেনে। সেটি হলো মার্কনিকপের নিয়ম। এই মার্কনিকপের নিয়মটি হলো অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজকের যুত বিক্রিয়ায় আমরা যখন অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম যোজক ব্যবহার করব তখনই দুটো প্রোডাক্ট আসবে, এবং তখনই প্রশ্ন আসবে কে মেজর প্রোডাক্ট। যদি একটা প্রতিসম হয় তাহলে কিন্তু একটাই প্রোডাক্ট আসবে, সেক্ষেত্রে কিন্তু এই নিয়মের কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ আমরা একটাই প্রোডাক্ট পাচ্ছি। মার্কনিকপের নিয়মের সাহায্যে আমরা কি বলতে পারবো না, অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম যোজক যখন বিক্রিয়া করবে তখন দুটো বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। এই বিক্রিয়াজাত পদার্থের মধ্যে কোনটি মেজর প্রোডাক্ট হবে সেইটিকে আমরা নির্ধারণ করি এই নিয়ম অনুযায়ী। যুত বিক্রিয়ায় যোজকের ঋণাত্মক অংশটি দ্বিবন্ধন গঠনকারী কার্বন পরমাণু দুটির মধ্যে সেই কার্বন পরমাণুর সাথে যুক্ত হয় যেটিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম থাকে। আমরা এখানে ব্যাখ্যা করছি নিয়মটিকে। এইটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, এটা হচ্ছে অপ্রতিসম যোজক। যোজকের দুটো অংশ আছে, একটা পজিটিভ অংশ H+ আর Br- নেগেটিভ অংশ। তাহলে এই নিয়মে বলা হয়েছে যোজকের নেগেটিভ অংশটা যুক্ত হবে এই অ্যালকিনের দ্বিবন্ধন গঠনকারী যে কার্বন দুটো রয়েছে তার মধ্যে কম সংখ্যক হাইড্রোজেন যার সাথে রয়েছে, অর্থাৎ এইখানটাতে এই কার্বনটাতে কম হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে নেগেটিভ অংশটা এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে। আমরা দেখতে পাচ্ছি এই উদাহরণটাতে এটা মেজর প্রোডাক্ট হয়েছে, তার কারণ এর প্লাস এটা মাইনাস, নেগেটিভ অংশটা এই দ্বিবন্ধন গঠনকারী কার্বন এই দুটো আছে, তার মধ্যে কম সংখ্যক হাইড্রোজেন এইটার আছে। তাহলে এইখানে যখন নেগেটিভ অংশটা যুক্ত হচ্ছে দিয়ে এই প্রোডাক্টটা আমরা পেয়েছি, বিআরটা এখানে যুক্ত হয়েছে, তাহলে এইটা হবে মেজর প্রোডাক্ট। এটাকে বলা হয় মার্কনিকপের নিয়ম। আমরা এখন এই নিয়মের সাহায্যে আরও উদাহরণ দেখব এবং এখানে মেজর প্রোডাক্ট কোনটা হবে সেটা বলবার চেষ্টা করব। আমাদের অ্যালকিন এইটা, এখানে H+ ও Br-, এটা ধনাত্মক আধান, এটা Br- ঋণাত্মক আধান, এটা অপ্রতিসম, এটাও অপ্রতিসম, অর্থাৎ দুটো বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে মেজর প্রোডাক্ট কোনটা না, এই দুটো কার্বনের মধ্যে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে অর্থাৎ দ্বিবন্ধন গঠনকারী কার্বন, এখানে একটাও হাইড্রোজেন নেই, তার মানে এটা কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে। এইখানে Br- যুক্ত হবে, তাহলে Br-টা এখানে যুক্ত হবে, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেনটা যুক্ত হচ্ছে, এই প্রোডাক্টটা হবে মেজর প্রোডাক্ট। এখন এই যুত বিক্রিয়াটার ক্ষেত্রে মেজর প্রোডাক্ট আমরা দেখব। তাহলে এখানে H+, এটা Br-, এই দ্বিবন্ধনটার মধ্যে দেখা যাচ্ছে যে এই কার্বনটাতে একটাও হাইড্রোজেন যুক্ত নেই, কিন্তু এই কার্বনটার যোজ্যতা যদি তোমরা দেখো তাহলে দেখতে পাচ্ছ এদিকে একটা বন্ধন আর এখানে দুটো বন্ধন, তিনটে বন্ধন, তার মানে একটা হাইড্রোজেন এখানে আছে। এই রিপ্রেজেন্টেশনে আমাদের হাইড্রোজেন দেখানো নাই, এগুলো তো সব CH2 করে আছে কিন্তু আমরা দেখাচ্ছি না। তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনটাতে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, চারটে বন্ধনই দেখতে পাচ্ছ তোমরা, অর্থাৎ কোনো হাইড্রোজেন যুক্ত নাই। তার মানে এইখানে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে। তাহলে যোজকের নেগেটিভ অংশ Br- এই কার্বনটার সঙ্গে যুক্ত হবে, পাই বন্ধনটা ভেঙে যাবে, এই কার্বনটার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে। যে দুটো পাই বন্ধনে যে দুটো কার্বন ইনভলভ তাদের মধ্যে একটাতে Br যুক্ত হবে, একটাতে H যুক্ত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যৌগটা গঠিত হবে মার্কনিকপের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা মার্কনিকপের নিয়মটি শিখলাম, যার সাহায্যে কিন্তু আমরা অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম যোজকের বিক্রিয়াতে কোনটি মেজর প্রোডাক্ট হবে সেটা সম্পর্কে বলতে পারবো।
আমরা মার্কনিকপের নিয়মটা শিখলাম এবং মার্কনিকপের নিয়মের সাহায্যে অপ্রতিসম অ্যালকিনের সাথে যখন অপ্রতিসম যোজক যুক্ত হবে, যে কোনো অপ্রতিসম যোজক যুক্ত হতে পারে, সেই ক্ষেত্রে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ কোনটি হবে সেটাকে নির্বাচন করতে পারবো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মার্কনিকপের যে নিয়ম শিখলাম তার বিপরীত প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হয়। তবে এই বিপরীত আচরণকে আমরা কার্বোক্যাটায়ন যে মধ্যবর্তী পর্যায়ে গঠিত হয়েছে তার স্টেবিলিটির সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। তাহলে মার্কনিকপের নিয়মটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিছু কিছু ক্ষেত্রে মার্কনিকপের নিয়মের বিপরীত যে প্রোডাক্টটা হচ্ছে সেটাকে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে, এবং সেই ক্ষেত্রে কেন এরূপ ঘটনা ঘটছে সেটাকে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দিয়ে। যেমন আমাদের উদাহরণ CF3CH+CH2, এটা অপ্রতিসম, HBr অপ্রতিসম বিক্রিয়ার ফলে দুটো প্রোডাক্ট পেতে পারি, এইখানে Br এখানে H, অথবা Br H, অথবা এইখানটাতে H এখানটাতে Br, এই প্রোডাক্টটা পেতে পারি। তাহলে মার্কনিকপের নিয়ম বলেছে যে কম সংখ্যক হাইড্রোজেন এখানে লেগে আছে, একটা হাইড্রোজেন, তাহলে যোজকের নেগেটিভ অংশটা এর কার্বনটার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে যে প্রোডাক্টটা পাওয়া যাবে সেটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হওয়া উচিত। তাহলে এটা মেজর প্রোডাক্ট মার্কনিকপের নিয়ম অনুযায়ী, কিন্তু বাস্তবে যে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ পাওয়া যাচ্ছে রিয়েল মেজর প্রোডাক্ট হচ্ছে এইটা। তাহলে দেখতে পাচ্ছি মার্কনিকপ নিয়ম যে বলছে যেটাকে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ, এটা এই ক্ষেত্রে সে নিয়মটা মানছে না, এবং অন্য প্রোডাক্টটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে, যেটা পরীক্ষা করে আমরা দেখতে পেয়েছি। এর ব্যাখ্যা এক্সপ্লেনেশন আমরা মেকানিজমটা যদি দেখি, প্রথমে H+টা গেল, তাহলে এই দুটোর মধ্যে যদি এইখানটাতে প্রবেশ করে তাহলে এখানে কার্বোক্যাটায়ন, যদি এইখানে হাইড্রোজেনটা প্রবেশ করে তাহলে এখানে কার্বোক্যাটায়ন, তাহলে দুটো কার্বোক্যাটায়ন গঠন হতে পারে। তাহলে আমরা এই কার্বোক্যাটায়নগুলোকে লিখেছি, এইখানে হাইড্রোজেনটা প্রবেশ করেছে, এইখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে। আর যদি হাইড্রোজেনটা এই কার্বনে প্রবেশ করতো তাহলে এইখানে কার্বোক্যাটায়ন হতো। CF3 ফ্লোরিন তীব্র ইলেকট্রন আকর্ষণমূলক, অর্থাৎ এর -I ইফেক্ট রয়েছে, এই ইলেকট্রন টেনে নিচ্ছে, তার ফলে কার্বোক্যাটায়নের উপরে ধনাত্মক আধান আরও বেড়ে যাচ্ছে, অর্থাৎ এইটা আনস্টেবিল বা লেস স্টেবিল কার্বোক্যাটায়ন। এইখানেও CF3 টানছে, কিন্তু ডাইরেক্ট যে কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত নেই, অর্থাৎ এর অনেক দূরে চলে গেছে, অর্থাৎ এর প্রভাবটা খানিকটা কমে গেছে। এর ক্ষেত্রে এই যে টানছে, এই ডাইরেক্ট এই কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত ছিল তাই বলে বেশি পরিমাণ টানতে পারছিল, কিন্তু এখন এই কার্বোক্যাটায়নটা ওর সঙ্গে ডিরেক্টলি যুক্ত নয়, এই কার্বনের মাধ্যমে যুক্ত আছে, তাহলে ওর তুলনায় এখানে টানার ক্ষমতাটা অনেকটা কমে গেছে। তাই এই কার্বোক্যাটায়নটা যদিও প্রাইমারি, এটা কিন্তু মোর স্টেবিল কার্বোক্যাটায়ন হবে। এই CF3 গ্রুপ ইলেকট্রন টানছে বলে এর স্টেবিলিটি কিন্তু বেড়ে আগের তুলনায় বেশি। তাহলে এইটাই যদি বেশি পরিমাণে উৎপন্ন হয় তাহলে Br- এর সঙ্গে যুক্ত হচ্ছে, দিয়ে আমাদের মেজর প্রোডাক্ট এটা পাওয়া যাবে, যেটা মার্কনিকপ নিয়ম যা বলছে তার বিপরীত প্রোডাক্টটা। আমরা আরও কিছু উদাহরণ দেখব যে সমস্ত ক্ষেত্রে এই রূপ ঘটনা ঘটছে। এইখানে এই জিবিআরের সঙ্গে বিক্রিয়া ঘটালে যে মেজর প্রোডাক্ট পাওয়া যাবে সেটা হচ্ছে এইটা, ব্রোমিনটা এখানে লেগেছে, কিন্তু এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, কিন্তু মার্কনিকপের নিয়ম বলছে যে ব্রোমিনটা এখানে লাগলে ওটাই মেজর প্রোডাক্ট হতো, কারণ এটাতে কম সংখ্যক হাইড্রোজেন আছে। এই ক্ষেত্রেও দুটো কার্বোক্যাটায়নের গঠনের সম্ভাবনা রয়েছে। এইখানে যদি কার্বোক্যাটায়নটা হয় সেটা বেশি স্টেবিল হবে, কারণ COH ইলেকট্রন আকর্ষণমূলক, এটা অনেকটা দূরে চলে যাচ্ছে, তাই Br- এই কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত হয়েছে বলে এটা মেজর প্রোডাক্ট। অন্য যে কার্বোক্যাটায়নটা গঠন হবার সম্ভাবনা ছিল সেটা হচ্ছে এই কার্বনে কার্বোক্যাটায়ন, এই কার্বনে কার্বোক্যাটায়ন হলে COH ইলেকট্রন টেনে নিচ্ছে, তার ফলে এটা লেস স্টেবিল হচ্ছে। অনুরূপভাবে আর একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে এখানেও ইলেকট্রন আকর্ষণ করছে, এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না মার্কনিকপের নিয়মটা। তাহলে মেজর প্রোডাক্ট হচ্ছে এইখানটাতে কার্বোক্যাটায়ন উৎপন্ন হলে বেশি স্টেবিল হবে, সেইখানটাতে Br- যুক্ত হচ্ছে, দিয়ে এইটা মেজর প্রোডাক্ট পাওয়া যাবে। যদি এইখানে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হতো তাহলে সেটা লেস স্টেবিল হতো, কারণ নাইট্রোজেন ইলেকট্রনগুলোকে টেনে নিচ্ছে, নাইট্রোজেনের ধনাত্মক আধানগ্রস্ত। আমরা একটা বিষয় এখানে নোট করব, সেটা হচ্ছে ইফ দ্য কার্বোক্যাটায়ন ফর্ম বাই দ্য অ্যাডিশন অফ H+, প্রথমে যুক্ত হচ্ছে, যে কার্বোক্যাটায়ন যেটা গঠিত হলো ইজ নট ভেরি স্টেবিল, সেটা বেশি স্টেবিল না, অ্যান্ড দেয়ার ইজ এ চান্স, তখন একটা চান্স রয়েছে টু এনহ্যান্স ইটস স্টেবিলিটি, এর স্থায়িত্ব বাড়ানোর একটা সুযোগ রয়েছে, বাই 1 to হাইড্রাইড শিফট, এক
দুই পাশাপাশি কার্বন থেকে হাইড্রাইড H- স্মরণ হতে পারে, অথবা 1,2 মিথাইল শিফট পাশাপাশি কার্বন থেকে CH3- শিফট হতে পারে। দেন ইট উইল আন্ডারগো সাচ রিঅ্যারেঞ্জমেন্ট, তাহলে এই রূপ পুনর্বিন্যাস ঘটবে বিফোর অ্যাডিশন অফ X-, তাহলে কার্বোক্যাটায়নের সঙ্গে X- যুক্ত হয়ে প্রোডাক্ট হবে, তার আগে কিন্তু এই রূপ পুনর্বিন্যাস হবে এবং পুনর্বিন্যাসের পরে X- যুক্ত হবে। বিষয়টিকে আমরা এখানে উদাহরণসহ ব্যাখ্যা করেছি। যেমন আমাদের অ্যালকিন এটার সঙ্গে HBr এর বিক্রিয়া হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দু ধরনের কার্বোক্যাটায়ন হতে পারতো। এইখানে H+টা যুক্ত হলে এখানে কার্বোক্যাটায়ন, এখানে যুক্ত হলে এখানে কার্বোক্যাটায়ন, দুটো কার্বোক্যাটায়নের সম্ভাবনা আমরা লিখেছি। এটা প্রাইমারি কার্বোক্যাটায়ন, নট স্টেবিল, তাহলে এটা উৎপন্ন হচ্ছে না। এটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, যে কার্বনটার সঙ্গে দুটো কার্বন যুক্ত আছে, এটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, তাই এটা বেশি পরিমাণে উৎপন্ন হবে এবং এটা উৎপন্ন হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে এই পাশের যদি এই CH3টা CH3- রূপে এইখানে চলে আসে, এই কার্বনটার সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, তাহলে নতুন একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। আমরা এইটাকে ঘিরেছি CH3টাকে, এই CH3টার শিফট হচ্ছে, এখানে আমরা বলেছি CH3- শিফট হচ্ছে। এটা এই কার্বোক্যাটায়ন যেটা পাশে ছিল সেই পাশে চলে এলো, এইরূপ শিফটকে বলা হয় 1,2 মিথাইল শিফট। এখানে CH3- শিফট হয়েছে, তাহলে এইখানে নতুন একটা কার্বোক্যাটায়ন হয়ে গেল। এই কার্বোক্যাটায়নটা কিন্তু 3 ডিগ্রি, 3টে কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটা 3 ডিগ্রি, তাই বলে বেশি স্টেবিল। তাহলে এই ধরনের স্মরণের পিছনে কারণ হচ্ছে যে এটা কম স্থায়ী কার্বোক্যাটায়ন ছিল, কিন্তু এই রকম স্মরণের ফলে বেশি স্থায়ী 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেল, তাহলে কিন্তু এইরূপ স্মরণ ঘটবে। এখানে আমরা দেখতে পাচ্ছি CH3- স্মরণ হয়েছে, শিফট হয়েছে। এখন এই কার্বোক্যাটায়নটার সঙ্গে Br- যুক্ত হবে, তাহলে এই ক্ষেত্রে HBr এর সঙ্গে যদি রিঅ্যাকশন করানো হয়, মেজর প্রোডাক্ট কিন্তু এইটা হবে। আমরা যেটা আশা করছিলাম সেই রূপ প্রোডাক্ট হবে না। আমরা আর একটা উদাহরণ এখানে আলোচনা করেছি, CH3 এইরকম একটা রয়েছে HI, তাহলে এখানে প্রথমে H+টা যুক্ত হবে, H+টা যুক্ত হলো এইখানটাতে, তাহলে এইখানে কার্বোক্যাটায়ন হয়েছে, আমরা লিখেছি এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবিল হবে। অনুরূপভাবে আর একটা হতে পারতো, এইখানে হাইড্রোজেনটা যুক্ত হয়ে এখানে কার্বোক্যাটায়ন হতো, ওটা প্রাইমারি, ওটা লেস স্টেবিল। আমরা সেকেন্ডারি কার্বোক্যাটায়নটাকে নিয়েছি, এটা ওই তুলনায় প্রাইমারির তুলনায় বেশি স্টেবিল। এখন এই H- যদি এইখানে শিফট করে, তাহলে নতুন যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হচ্ছে, এইটা H-, এই হাইড্রোজেনটা এইখানে যুক্ত হচ্ছে এই কার্বনের সাথে, এইখানে দেখানো হয়েছে। তাহলে নতুন যে কার্বোক্যাটায়নটা হলো সেটা কিন্তু টারশিয়ারি অর্থাৎ স্টেবিল কার্বোক্যাটায়ন হয়ে গেল। এখন এই কার্বোক্যাটায়নটার সঙ্গে I- যুক্ত হচ্ছে, তাহলে আমরা দেখতে পেলাম যে এইরূপ যৌগগুলোর ক্ষেত্রে সরাসরি যে প্রোডাক্টটা আমরা আশা করছিলাম, অর্থাৎ যে কার্বন দুটোর মধ্যে দ্বিবন্ধন রয়েছে, সেই কার্বনে একটাতে হাইড্রোজেন যুক্ত হবে আর একটাতে হ্যালোজেন যুক্ত হবে, ওইরূপ না ঘটে পুনর্বিন্যাস ঘটছে, রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে এবং একটা আনএক্সপেক্টেড প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এবং এই আনএক্সপেক্টেড প্রোডাক্টগুলো পাওয়ার পিছনে কারণ হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, এবং রিঅ্যারেঞ্জমেন্টটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য। যদি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বৃদ্ধির সুযোগ থাকে, তাহলে কিন্তু প্রতি ক্ষেত্রেই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বৃদ্ধি পাবে এরকম রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে বা শিফটের মাধ্যমে, তারপর X- যুক্ত হবে। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করছি, রিঅ্যারেঞ্জড প্রোডাক্ট ইজ দি এভিডেন্স দ্যাট দ্য রিঅ্যাকশান প্রসিড থ্রু কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। এই যে রিঅ্যারেঞ্জড প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, বাস্তবে সত্যি করে এটা পরীক্ষা করে দেখতে পাওয়া গেছে, রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট পাওয়া গেছে। এটাই হচ্ছে সাক্ষী, আমাদের এভিডেন্স, প্রমাণ যে এই বিক্রিয়াগুলোর মধ্যবর্তী পর্যায়ে কার্বোক্যাটায়ন গঠন হয়। যদি কার্বোক্যাটায়ন না গঠিত হতো, তাহলে কিন্তু এইরূপ পুনর্বিন্যাস হতো না এবং আমরা প্রোডাক্ট এইরূপ পেতাম না। আমরা নেক্সট দেখব পার অক্সাইড ইফেক্ট অ্যান্ড অ্যান্টি মার্কনিকভস রুল। একে আবার খারাস এফেক্টও বলা হয়। আমরা একটু আগে দেখলাম যখন অ্যালকিনের সঙ্গে HBr এর বিক্রিয়া হয়, তাহলে দুটো বিক্রিয়াজাত পদার্থ পাওয়া যাবে, এটা অপ্রতিসম, এটাও অপ্রতিসম, তাই দুটো বিক্রিয়াজাত পদার্থ পাওয়া যাচ্ছে। এবং এই ক্ষেত্রে মেজর যে প্রোডাক্ট হবে সেটা মার্কনিকভের নিয়ম অনুযায়ী এইটা মেজর প্রোডাক্ট হলো, এটা মাইনর প্রোডাক্ট। কিন্তু এই বিক্রিয়াটাকেই যদি আমরা জৈব পার অক্সাইডের উপস্থিতিতে সংঘটিত করতাম, ROOR, এটা হচ্ছে একটা জৈব পার অক্সাইড, তাহলে সেক্ষেত্রেও আমরা দুটো প্রোডাক্ট দেখতে
দেখতে পাচ্ছি একটা বিআর এখানে লেগেছে, হাইড্রোজেন এখানে, এখানে HBr, কিন্তু এই ক্ষেত্রে যে মেজর প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু এইটাকে মেজর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ মার্কনিকভ নিয়ম থেকে যেটাকে মেজর প্রোডাক্ট বলা হয়েছিল, জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়াটা ঘটানো হয় তাহলে কিন্তু অন্য যেটা রয়েছে সেটা মেজর প্রোডাক্ট হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় পার অক্সাইড ইফেক্ট, অর্থাৎ পার অক্সাইডের প্রভাব। এবং যেহেতু অ্যান্টি মার্কনিকভের নিয়ম হচ্ছে, অর্থাৎ মার্কনিকভ যেটাকে বলেছিল মেজর প্রোডাক্ট সেটা না হয়ে তার অন্যটা মেজর প্রোডাক্ট হচ্ছে বলে এটাকে বলা হয় অ্যান্টি মার্কনিকভসের রুল, বা এটাকে খারাস প্রভাবও বলা হয় বা খারাস ইফেক্টও বলা হয়। তাহলে আমরা দেখতে পেলাম অ্যালকিনের সঙ্গে যখন HBr এর বিক্রিয়া হচ্ছে অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে, সেক্ষেত্রে দুটো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তার মধ্যে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ কোনটা সেটা মার্কনিকভের নিয়ম থেকে আমরা নির্ধারণ করতে পারি। কিন্তু যখন এই বিক্রিয়াটাই HBr এর বিক্রিয়াটাই যখন জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে সংঘটিত করা হচ্ছে, তাহলে মার্কনিকভ যে নিয়ম অনুযায়ী যে প্রোডাক্টটা মুখ্য হওয়ার কথা সেটা না হয়ে অপর প্রোডাক্টটা মুখ্য হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে আমরা পার অক্সাইড ইফেক্ট বলে থাকি। অর্থাৎ জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ মার্কনিকভের নিয়মের বিপরীতটা হয়, একেই আমরা বলে থাকি অ্যান্টি মার্কনিকভসের নিয়ম। আমরা এখন আসব যে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে এইরূপ বিপরীত ঘটনা ঘটছে তার কারণ কি। স্টেপ 1 আমরা দেখতে পাচ্ছি যে জৈব পারঅক্সাইডের সমবিভাজন ঘটছে সহজে এবং মুক্তমূলকের সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে সমবিভাজন। আমরা এরকম ওয়ান হুক অ্যারো দিয়ে সমবিভাজনকে দেখাই। এখন আসবো স্টেপ 2। এই RO ডট মুক্তমূলক HBr এর সাথে রিয়াকশান করছে, দিয়ে ROH প্লাস Br ডট উৎপন্ন করছে। স্টেপ 3, এই Br ডট অ্যালকিনের সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে Br ডট এই কার্বনের সঙ্গে যুক্ত হতে পারতো, এই কার্বনের সঙ্গেও যুক্ত হতে পারতো। এই কার্বনের সঙ্গে যদি Br ডটটা যুক্ত হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা মুক্তমূলকের সৃষ্টি হয়েছে যেটা প্রাইমারি মুক্তমূলক অর্থাৎ লেস স্টেবিল। কিন্তু যদি Br ডটটা এর সঙ্গে যুক্ত হতো, এই কার্বনটার সঙ্গে যদি Br ডটটা এই কার্বনের সঙ্গে যুক্ত হতো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তমূলকটা গঠিত হচ্ছে সেটা সেকেন্ডারি মুক্তমূলক, তাহলে বেশি স্টেবিল, তাহলে এইটাই বেশি পরিমাণে উৎপন্ন হবে, এটা কিন্তু কম পরিমাণে উৎপন্ন হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে স্টেপ 4 এই যে মুক্তমূলকটা বেশি পরিমাণে উৎপন্ন হবে কারণ এটা স্টেবিল। এর সঙ্গে HBr এর বিক্রিয়া হচ্ছে, H ডটকে টেনে নিচ্ছে, দিয়ে আমাদের প্রোডাক্ট এটা পাওয়া যাচ্ছে। আর Br ডট উৎপন্ন হচ্ছে যেটা কিন্তু পুনরায় আবার Br ডট এইখানে আবার চলে আসবে, অর্থাৎ পুনরায় সে আবার অ্যালকিনের সঙ্গে বিক্রিয়া করতে থাকবে, অর্থাৎ এই বিক্রিয়াটা চক্রাকারে চলতে থাকবে কারণ বিক্রিয়া শেষে পুনরায় Br ডট জেনারেট হয়ে যাচ্ছে। আমরা দেখতে পেলাম কেন জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে অ্যান্টি মার্কনিকভের নিয়মটা হচ্ছে। আমরা জৈব পারঅক্সাইড যদি না নিতাম সেক্ষেত্রে মেকানিজমটা হচ্ছে আয়নিক মেকানিজম, যেখানে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট হচ্ছে, কিন্তু জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুসরণ করছে। এবং এই ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করলাম কেন মুখ্য বিক্রিয়াজাত পদার্থটা উল্টোটা হচ্ছে। আমরা এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস নোট করব, সেটা হচ্ছে স্টেপ 3 এবং স্টেপ 2 এবং 3। হ্যাঁ, এখানে একটি আমরা গুরুত্বপূর্ণ বিষয় দেখব। এই স্টেপ এটা 3 হবে, 2 না, এবং এটা 4 হবে। স্টেপ 3 নম্বর এবং 4 নম্বর এটা একটু কারেকশান করবে। এখানে স্টেপ 3 আর স্টেপ 4 এটা যদি এক্সোথার্মিক হয়, যদি তাপদায়ী হয়, তাহলে কিন্তু এই বিক্রিয়াগুলো সম্ভব, তাছাড়া কিন্তু এই বিক্রিয়াটা সম্ভব না। হাইড্রোজেনের হ্যালাইডগুলোর মধ্যে কেবলমাত্র HBr এর ক্ষেত্রেই এই বিক্রিয়াটা এক্সোথার্মিক, কিন্তু HCl বা HIর জন্য এই 3 নম্বর ও 4 নম্বর ধাপ মোটেই এক্সোথার্মিক নয়। তাই HCl বা HIর ক্ষেত্রে অ্যান্টি মার্কনিকভের নিয়মটি দেখতে পাওয়া যায় না, অর্থাৎ জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে HCl এবং HIর যদি বিক্রিয়া ঘটে তাহলে মার্কনিকভ যে নিয়মটা বলেছে সেই অনুযায়ী মুখ্য বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, অর্থাৎ এইরূপ বিক্রিয়া হবে না, কারণ 3 নম্বর এবং 4 নম্বর ধাপটি এক্সোথার্মিক নয়, অর্থাৎ তাপদায়ী বিক্রিয়া নয়। এখানে একটু কারেকশান করে নেবে, এটা 3 হবে, এটা 4 হবে।
আমরা এখানে কিছু বিক্রিয়া দেখিয়েছি প্রশ্ন আকারে। এখানে এইচবিআর জৈব পারক্সাইড, এইচআই জৈব পারক্সাইড, এইচসিএল জৈব পারক্সাইড, শুধু এইচবিআর, তাহলে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ এটা হবে। মার্কনিকোভের নিয়ম অনুযায়ী যদি জৈব পারক্সাইড নেওয়া হয় তাহলে এইচবিআরের ক্ষেত্রে অ্যান্টি মার্কনিকোভের নিয়মটা প্রযোজ্য হবে এবং মেজর প্রোডাক্ট এইটা পাওয়া যাবে। শুধু এইচআই নেওয়া হয়েছে, অর্থাৎ মার্কনিকোভের নিয়ম অনুযায়ী মেজর প্রোডাক্ট হলো এইচআই পারক্সাইড। আমরা জানি এইচআই কিন্তু পারক্সাইডের উপস্থিতিতে অ্যান্টি মার্কনিকোভের নিয়ম দেখাবে না, কারণ 3 নম্বর ও 4 নম্বর ধাপগুলো আমরা কৌশলে দেখেছি সেইটা এক্সোথার্মিক নয়, অর্থাৎ তাপদায়ী নয়। তাই বলে এখন মার্কনিকোভের নিয়ম অনুযায়ী যে প্রোডাক্টটা আগেও পেয়েছিলাম এখনও সেই প্রোডাক্টটাই পাবো। এইচসিএল যদি শুধু নেওয়া হয় তাহলে মার্কনিকোভের নিয়ম অনুযায়ী মুখ্য বিক্রিয়াজাত পদার্থ এইটা হবে। এইচসিএল পারক্সাইড যদি নেওয়া হয় এখনও কিন্তু একই বিক্রিয়াজাত পদার্থ হবে, কারণ এই ক্ষেত্রেও অ্যান্টি মার্কনিকোভের নিয়মটা প্রযোজ্য নয়, কারণ কৌশলে 3 নম্বর এবং 4 নম্বর ধাপটা এই ক্ষেত্রেও তাপদায়ী নয়। আমরা নেক্সট যে বিক্রিয়াটা সংক্রান্ত আলোচনা করব দ্রুত বিক্রিয়া, সেটা হচ্ছে অ্যাডিশন অফ কনসেন্ট্রেটেড H2SO4, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড যখন যুক্ত হচ্ছে অ্যালকিনের সাথে, তাহলে অ্যালকিন নেওয়া হয়েছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড ভেঙে যাচ্ছে H+ ও HSO4- রূপে। তাহলে প্রথমে H+ বিক্রিয়া করতে যাচ্ছে, কার্বোক্যাটায়ন হচ্ছে, ওই কার্বোক্যাটায়নের সঙ্গে HSO4- যুক্ত হচ্ছে অক্সিজেনের মাধ্যমে। অক্সিজেনের উপরে ঋণাত্মক আধান আছে, OSO3H হয়েছে, এখানেও কিন্তু কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট হচ্ছে। উৎপন্ন পদার্থটা হচ্ছে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট। আমরা যদি অপ্রতিসম অ্যালকিন নিতাম, এটা অপ্রতিসম যোজক, তাহলে এই ক্ষেত্রে দুটো প্রোডাক্ট পাওয়া যাবে। তার মধ্যে মুখ্য বিক্রিয়াজাত প্রোডাক্ট হবে সেটা মার্কনিকোভের নিয়ম অনুযায়ী হবে, অর্থাৎ নেগেটিভ অংশটা যুক্ত হবে কম সংখ্যক হাইড্রোজেনযুক্ত কার্বনের সঙ্গে, অর্থাৎ এইটার সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ এটা মেজর প্রোডাক্ট পাওয়া যাবে মার্কনিকোভের নিয়ম অনুযায়ী। এই বিক্রিয়াটাও কিন্তু মধ্যবর্তী পর্যায়ে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে, এইটা মাইনর প্রোডাক্ট হবে। এই বিক্রিয়ার জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যালকিনের শোষক রূপে কাজ করে। আমরা অ্যালকিনকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষণ করতে পারি, কারণ অ্যালকিন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে এইরূপ বিক্রিয়া করে, তার ফলে অ্যালকিনের শোষক হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখন উৎপন্ন যে অ্যালকিল হাইড্রোজেন সালফেট হয়েছে তাকে জলসহ 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে উত্তপ্ত করানো হয়, তাহলে কিন্তু পুনরায় অ্যালকিন আমরা ফিরে পাবো। তাই এই বিক্রিয়াটার সাহায্যে আমরা অ্যালকেন ও অ্যালকিনকে পৃথক করতে পারি। পৃথক করো ইথেন ও ইথিলিন তাদের মিশ্রণ থেকে, তাহলে ইথেন ও ইথিনকে আমরা প্রথমে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে প্রবেশ করাবো। ইথিলিন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এই যৌগটা উৎপন্ন করবে, কিন্তু সাধারণ তাপমাত্রাতে ইথেনের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের কোনো বিক্রিয়া হবে না, এটা বেরিয়ে যাবে। তাহলে শোষিত হবে শুধুমাত্র এইটা, বেরিয়ে যাওয়া নির্গত যে গ্যাসটা সেটাতে ইথেন আছে, সেটাকে সংগ্রহ করে নেওয়া হলো, এটা শোষিত হয়ে এই যৌগতে পরিণত হয়েছে। এবার এটিকে নিয়ে জল মিশিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে এখান থেকে আবার ইথিন ফিরে পাওয়া যাবে। এইভাবে আমরা পৃথক করতে পারবো। আমরা এর পরের ক্লাসে বাকি রিঅ্যাকশান সম্পর্কে শিখব। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।